পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশের পথে এগোচ্ছে। ওনার কাছে উর্দু হচ্ছে এখন পশ্চিমবঙ্গের বা বাঙালিদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। যে বিধায়ক বোম বাদে তার আবার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন, তো আউটপোস্টের জন্য জমি দেওয়া হচ্ছে না কী কারণে? ভাবতে পারছেন একজন সরকারের বিরুদ্ধে বিএসএফকে ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছে। যে পুলিশ টের পায় না পার্থর বাড়িতে, বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা লুকিয়ে থাকে, যে পুলিশ সামান্য একজন কাউন্সিলরকে ধরতে ব্যর্থ হচ্ছে, সেই পুলিশের উপর বাংলার মানুষ কি করে ভরসা করবে বলুন? দিদি, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি শুরু হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেখান থেকে একাধিক জঙ্গি গ্রেপ্তার করা হচ্ছে, অথচ ফিরহাদ হাকিম বলছেন যে বাংলায় কোনো জঙ্গি নেই। এই বিষয়টি কি বলবেন আপনি? দেখুন, যিনি হৃদয় পাকিস্তান রাখেন, কলকাতার মধ্যে মিনি পাকিস্তানের গড়ে তুলেছেন, মিনি পাকিস্তানের রূপকার, তার তো মনে হবেই না যে কোনো জঙ্গি নেই। তার তো মনে হবে না এই যে আজকে আল কায়দা, পরশু তার গতকাল আনসারুল বাংলার এই যে জঙ্গিরা ধরা পড়ছে, ভারতের মধ্যে নাশকতা ছক কষছে, তার তো মনে হবে না। অবিলম্বে ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে তিনি উড়িয়ে দিচ্ছেন জঙ্গি তত্ত্ব, যেখানে এতগুলো জঙ্গি ধরা পড়ছে, প্রতিটা জেলায় অনুপ্রবেশকারী ধরা পড়ছে প্রতিটা জেলায়, সেখানে তিনি বলছেন জঙ্গি নেই। স্বাভাবিকভাবেই তার তো মনে হবেই না, কারণ তিনি তো ইতিমধ্যে দাওয়াতে ইসলামের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি তো বলেইছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা অপরাধ করেছেন। তা ফিরহাদ হাকিম তো এই কথাটা বলবেন, এটা স্বাভাবিক। দিদি, ফিরহাদ হাকিম বলেছিলেন যে পশ্চিমবঙ্গের কলকাতাতে তিনি মিনি পাকিস্তান তৈরি করেছেন। বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে তিনি বলেছিলেন যে সংখ্যালঘুদেরকে সংখ্যা গুরু করে তুলবেন এবং উর্দু শিখতেও বলা হচ্ছে। তো কোথাও কি পশ্চিমবঙ্গ সত্যি পাকিস্তানের পথে এগোচ্ছে? পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশের পথে এগোচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের সরকারের যে স্লোগান জয় বাংলা, সেটা তো বাংলাদেশের। আমরা এখানে দেখছি বাংলাদেশ থেকে জঙ্গি আসছে, ফিরহাদ হাকিম বলছে না এরা জঙ্গি নন। আবার উনি বলছেন সংখ্যা গুরুর থেকে সংখ্যা গুরু হতে হবে, নিয়ে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। এই ছিনিয়ে নেওয়া, মারধর, নাশকতা, এগুলো কারা করে? তো সুতরাং ওনার কাছে উর্দু হচ্ছে এখন পশ্চিমবঙ্গের বা বাঙালিদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। আর বাংলা সেখানে মুখ্য নয়, বাংলা সেখানে গৌণ হয়ে যাচ্ছে। দিদি, এই প্রমোটার কেসে মারধর করা, এই যে কেসটি হয়েছিল বাগুইহাটিতে, সেখানে ওই খবর জানাজানি হয়ে যাওয়ার পরও বেশ কিছুদিন হয়ে গেছে, কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কাউন্সিলর যিনি অভিযুক্ত রয়েছেন তিনি অধরা রয়েছেন। পশ্চিমবঙ্গের কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগ যে কাউন্সিলররা রয়েছেন তারা তৃণমূল রয়েছেন, তারপরেও পুলিশ কোথাও ওই অভিযুক্তকে ধরতে এখনও পর্যন্ত অক্ষম কেন বলে মনে করছেন? ওটা অধরা নয়, ওটা না ধরা হবে। পুলিশ চাইছে না ধরতে। তৃণমূলের সরকার, তৃণমূলের পুলিশ পৃষ্ঠপোষকতা রয়েছে। পুলিশ আগে বলেছিল সেটেলমেন্ট করে নিতে সে প্রমোটারের সঙ্গে, পুলিশ সেখানে মধ্যস্থতাকারী। তো পুলিশ তো এখন পার্টি ক্যাডারের মতো ব্যবহার করছে। এখানে যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় একটা সামান্য সরকারের বিরুদ্ধে পোস্ট করলে পুলিশ রাত বিরেতে তার বাড়ি পৌঁছে যায়। কোথায় কার বাড়িতে দরজা ভেঙে ঢুকে পড়ে সজল ঘোষের বাড়িতে। আমাদের কৌস্তব তখন অন্য দলে ছিল, কিন্তু তার বাড়িতে কীরকম অসুস্থ বাবা মা থাকা সত্ত্বেও মাঝরাত্রে পৌঁছে যেতে পারে। আর একজন কাউন্সিলরকে ধরা যাচ্ছে না। না, আমি আপনাকে বলছি কাউন্সিলর পুলিশেরই নিরাপত্তায় একদম ছত্রছায়ায় কোথাও সেফ জায়গায় রয়েছে, নিরাপদ জায়গায় রয়েছেন, এবং পুলিশ চাইছে না তাকে ধরতে। তাই এটা অধরা নয়, এটা না ধরা। আর পুলিশ সক্ষম নয়, পুলিশ অক্ষম নয়, পুলিশ যথেষ্ট সক্ষম ধরার, কিন্তু পুলিশ চাইছে না, কারণ ওপর থেকে নির্দেশ আছে, তার মাথার উপর বড় নেতা নেত্রী, দাদা দিদি পিসি ভাইপোর কারোর না কারোর তো হাত রয়েছে, তা না হলে এটা তো হতে পারে না। দিদি, পূর্ব ক্যানিংয়ের যে বিধায়ক রয়েছেন, তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তার এরিয়া থেকে যখন জঙ্গি ধরা পড়লো তখন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা যিনি রয়েছেন, তিনি বললেন যে শওকত মোল্লা জানতেন আগে থেকে যে ওই এলাকায় জঙ্গি ছিলেন এবং বিভিন্ন মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যকে সামনে রেখে শওকত মোল্লা বলেছেন যাতে তার কাছে ক্ষমা চাওয়া হয়, না হলে তিনি কোনো আইনিগত পদক্ষেপ নেবেন। শওকত মোল্লা আগে জবাব দিন যে আপনার বিধানসভা এলাকায় ক্যানিং হাসপাতালের প্র্যাকটিক্যালি উল্টো দিকে এই জাভেদ মুন্সি, যে কাশ্মীরি জঙ্গি পাকিস্তানে যে ট্রেনিং নিয়ে এসছে,
সে কি করে এতদিন সেখানে ছিল? এবং সেটা প্রথমবার আসেনি জাভেদ মুন্সি, সে বারে বারে এসছে, মজা করতে এসছে। এটা ক্যানিংয়ে কি মজা করার কোনো ব্যবস্থা করে দিয়েছেন শওকত মোল্লা? এই প্রশ্নটা তো করতে ইচ্ছা করে। আর শুভেন্দুদা যেটা বলেছেন, তিনি জেনে বুঝে, তার কাছে তথ্য আছে সেই কারণেই বলেছেন। আমি বরং জিজ্ঞেস করব যে শওকত মোল্লা, আমি তো বলিনি, শুভেন্দু অধিকারীও বলেননি যে আপনি বোম বাঁধেন, বলেছিলেন আপনার মুখ্যমন্ত্রী। তো আপনি বোম বাঁধেন এই কথাটা এত বড় অভিযোগ আনার পরেও আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন না? কিসা তাহলে সেটা মেনে নিয়েছেন? যে বিধায়ক বোম বাঁধে তার আবার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন, আগে সেইটা দেখুন। যে আপনার বিরুদ্ধে যখন অভিযোগ মমতা ব্যানার্জি করেছিলেন, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি, তার মানে আপনি সত্যি তাহলে মেনে নিতে হয় সেটা মেনে নিয়েছিলেন আপনি। তাহলে আগে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, যেটা এই মুহূর্তে পুলিশ প্রশাসন করবে না, এটা করবে ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসবে। অবশ্যই এই সমস্ত এই যেগুলো কার্যকলাপ সব হিসেব হবে। আরেকটা কথা বলে দিই, আপনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী নাকি মীর জাফর। তা আমি বলছি, আপনি তো আগে ওই হারমাদদের দলে ছিলেন, সিপিএমে ছিলেন, তারপরে আপনি তো তৃণমূলে এসছেন, তাহলে আপনিও মীর জাফর, আপনিও গদ্দার, নাকি আপনার ক্ষেত্রে সে নিয়মটা লাগে না? দিদি, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার আজ রীতিমতো আমরা টের পাচ্ছি বাংলাতে। এই যে জঙ্গি গ্রেপ্তারের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, কি ভবিষ্যৎ হতে পারে পশ্চিমবঙ্গের? একজন রাজনীতিবিদ হিসেবে, রাজনীতির একজন সদস্য হিসেবে কি মনে করছেন? দেখুন, আমি রাজনৈতিক ছাত্রী, রাজনৈতিক একটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত রয়েছি, আমি সাধারণ কর্মী, কিন্তু তার উপরে আমি পশ্চিমবঙ্গবাসী, সাধারণ মানুষ। তাদের উপরে কি আসবে? তারা কি নিরাপদে রয়েছেন? তারা কি বাড়ি থেকে যখন বেরোন তাদের কোথাও একটা বুকে ভয় করে না যে আজকে আমি বেরোচ্ছি, নিরাপদে ফিরতে পারবো তো? এই ভয় পাওয়ানোর কারণ, এই দায়টা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ সরকারের। কারণ অনেকগুলি কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে যখন তারা 50 কিলোমিটার এরিয়া ডমিনিয়ন চেয়েছিলেন, তারা দিতে চাননি, বিরোধিতা করেছেন। 72টা আউটপোস্টের জন্য জমি দেওয়া হচ্ছে না, কি কারণে? ভাবতে পারছেন, একজন সরকারের বিরুদ্ধে বিএসএফকে ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছে যে আমাদের জমি দিচ্ছেন। এটা কোনো রাজ্যে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকার যদি চান যে বাংলাদেশের এবং ভারতের, মানে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটাকে সম্পূর্ণ ভালো করে ফেন্সিং দেওয়া যেতে পারে। আপনারা জানেন, দর্শকরাও জানেন, রিয়া আপনিও জানেন যে আমাদের পোরাস বর্ডার রয়েছে, অর্থাৎ অনেক জলপথ রয়েছে, সেগুলো খুব কঠিন সেখানে নজরদারি করা। আর যেগুলো স্থলের জায়গা রয়েছে সেখানে আমাদের আউটপোস্ট বানাতে জমি দেওয়া হচ্ছে না। কাদের স্বার্থে, কাদের সুবিধা করতে এবং কিসের স্বার্থে? শুধুমাত্র ভোট ব্যাংক। অনুপ্রবেশকারীরা আসবেন, তাদের এখানে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হবে, রত্না বিশ্বাস যেটা বলেছিলেন, আর তারপর শুধু ভোট। মানে আপনাদেরকে দেশের নিরাপত্তা আগে নাকি ভোট আগে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কাছে সম্ভবত ভোট আগে। দিদি, তাহলে কোথাও গিয়ে আপনি এই দাবি করছেন যে রাজ্য সরকারের কোনো সহযোগিতা নেই কেন্দ্রীয় বাহিনীকে? না, নেই তো। যে কারণে সীমান্তবর্তী এলাকাগুলির এই অবস্থা। অবশ্যই নেই। আপনি ভাবতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ এর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন? আপনি ভাবতে পারছেন বিভিন্ন জায়গায় মন্ত্রী বিধায়করা তারা বিএসএফ এর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন? অর্থাৎ একটা যারা আর্মড ফোর্স, যারা আমাদের দেশের নজরদারি করছে, সীমানা নজরদারি করছে, যাদের জন্য আমরা রাত্রে মানে শান্তিতে ঘুমোতে পারছি, কারণ আমরা জানি তারা রয়েছেন সীমান্তে, এই রোদ জল ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম 12 মাস তারা নজরদারি করছেন, তাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, সহযোগিতা করছেন না, বলছেন যে আমরা জমি দেব না, কাঁটা তার লাগাতে দেব না। কি কারণ? একটাই কারণ, যাতে বর্ডারটা খোলা থাকে। বর্ডার খোলা থাকলেই অনুপ্রবেশকারী আসবে, বর্ডার খোলা থাকলেই পঞ্চায়েত ভোটের সময় আপনারা দেখেননি সে ভিডিও, যে ভিডিওতে একজন এসে বলছে আমি তো বাংলাদেশ থেকে এসেছি, ভোট দিয়ে চলে যাব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নির্দিষ্ট ভোট ব্যাংক, শুধুমাত্র সেই ভোট ব্যাংককে তুষ্ট করতেই সম্ভবত এই আচরণগুলো করছেন। দিদি, সামনেই জানুয়ারি থেকে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগর মেলা শুরু হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে হারে জঙ্গিদের গ্রেপ্তার করার সংখ্যা বেড়ে চলেছে, কতটা উদ্বেগজনক বলে মনে করছে? নিঃসন্দেহে উদ্বেগজনক, অবশ্যই। কারণ দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী মহন্তরা আসছেন, এবং আমি আশা করব অন্তত এই জায়গাটায় বিবাদ ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন, যারা কিনা একজন কাউন্সিলরকেও ধরতে পারেন না, আপনারা সেনাবাহিনী সাহায্য চান, আপনারা কেন্দ্রীয় নজরদারি চান, এইটা অন্তত চান। আমার মনে হয় ইগো ভুলে
আপনাদের মধ্যে যে বিভেদ রয়েছে, এই বিভেদ কোনো বিভেদ নয়। আমার কাছে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। তাই কেন্দ্রের কাছে সহযোগিতা চাইলেই কেন্দ্র নিশ্চয়ই সেখানে সেনা, তাদের আধা সেনা পাঠাবেন, সেখানে নজরদারি বাড়াবেন, বিএসএফের কিছু মানুষ আসতে পারেন, বা যেগুলো আধা সেনা রয়েছেন তারা আসতে পারেন। সুতরাং আমার মনে হয় যে এইটা প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা উচিত। কারণ যে পুলিশ টের পায় না পার্থর বাড়িতে, বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা লুকিয়ে থাকে, যে পুলিশ সামান্য একজন কাউন্সিলরকে ধরতে ব্যর্থ হচ্ছে, সেই পুলিশের উপর বাংলার মানুষ কি করে ভরসা করবে বলুন? দিদি, বিগত 2 সপ্তাহ ধরে আমরা দেখছি যে ধর্মতলায় একেবারে চৌরাস্তার মোড়ে সেখানে ডাক্তাররা আবার ধর্নায় বসেছেন। ঠিক। এবং কালকে রাত থেকে আমরা দেখলাম এসএলএসটি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যাদের প্যানেল বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তারাও রীতিমতো গতকাল রাত থেকে তারাও ধর্নায় বসেছে। পশ্চিমবঙ্গের এই যে আন্দোলন মুখর হয়ে উঠছে পশ্চিমবঙ্গ, 26-এর যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, কতটা প্রভাব পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর? দেখুন, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো চাপে রয়েছে নিঃসন্দেহে। এখন ধর্মতলার নামটা ধর্নাতলা হয়ে গেছে, খুব খারাপ লাগছে বলতে। জোড়া ধর্না রয়েছে 1300 দিন ধরে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায়। মানে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা, তারা ভালো মেধা, তারা মেধাবী, তারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, কিন্তু টাকার কাছে তারা হেরে গেছে, তারা রাস্তায় রয়েছে। আর ডাক্তারদের ধর্না নিয়ে খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমরা অভয়ার বিচার চাই, কিন্তু ডাক্তাররা তারাও ওপেনলি তাদের যে মন্তব্য সেটাও করতে হবে তারা কি চাইছেন। কারণ তারা অদ্ভুতভাবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, কখনো তো তার অপসারণ চাইছেন না, কখনো তো তার পদত্যাগ চাইছেন না। কী কারণ? আপনারা চাইছেন এই পুলিশ যার পুরোপুরি পৃষ্ঠপোষকতায়, যার পুরোপুরি মদতে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সিবিআইয়ের যে চার্জশিটে চমকপ্রদ তথ্যগুলি রয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে আপনারা পুলিশমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না। আপনারা নাকি ওই পোস্টমর্টম যেখানে হয়েছে, আমরা তো প্রথম থেকেই প্রশ্ন তুলছি যে আমাদের বিধায়ক ছিলেন, অগ্নিমিত্রাদি ছিলেন, সজলদা ছিলেন, তারা আটকেছেন, কৌস্তভ ছিল, তারা আটকেছিলেন, তাদের উপর হামলা হওয়ার মতন অবস্থা হয়েছিল, শুধুমাত্র নিরাপত্তা বাহিনী ছিল বলে, রক্ষী ছিল বলে তারা প্রাণে বেঁচে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি এই পুলিশ বা এই যে আরজি করের যে দুর্নীতির পরিস্থিতি ছিল, আপনারা জানতেন না? আফসার আলী যখন তিনি আওয়াজ তুলেছিলেন, তখন আপনারা কেন আফসার আলীর সঙ্গে দাঁড়াননি? আপনারা সেই সময় কেন আওয়াজ তোলেননি? হ্যাঁ, আরজি করে দুর্নীতি হচ্ছে, তিনি আওয়াজ তুলেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে বিভিন্ন রকম কেস দেওয়া হচ্ছে, তার পাশে দাঁড়াননি তো আপনারা। আপনারা যখন পোস্টমর্টম হচ্ছে, আপনারা জানেন ভালো করে যে সন্ধ্যের পরে পোস্টমর্টম হয় না, সূর্যাস্তের পরে, সেটা আপনারাও করতে দিয়েছেন। আপনারা জানেন যে হাসপাতালে এরকম ঘটনা ঘটেছে সেই হাসপাতালে পোস্টমর্টম করাটা উচিত নয়, তাও করতে দিয়েছেন। তো আগে আপনারা এই বক্তব্যগুলো আপনারা পরিষ্কার করে বলুন মানুষকে যে এই এতগুলো কেন। পরে শুনতে পেলাম যে দেয়াল ভাঙা হয়েছিল, তাতেও আপনাদের সই ছিল, এগুলো তো প্রথমে আমরা জানতে পারিনি। সুতরাং জুনিয়র ডাক্তার, আপনারা নিজেদের চিন্তাভাবনা কম করে কে কটা ফিল্ম করবে, কে কটা সিরিয়াল পাবে, কে কটা অ্যাডভার্টাইজমেন্ট করবে, এগুলো না ভেবে শুধুমাত্র অভয়ের বিচারের জন্য রাস্তায় নামুন। আমরা প্রথম থেকে আপনাদের পাশে আছি। আমাদের যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি চাকরি দুর্নীতিতে এই পশ্চিমবঙ্গে একটা মাইলস্টোন, তাকে পর্যন্ত আপনারা গো ব্যাক করেছেন। আপনারা আসলে পুরোপুরি রাজনৈতিক ভাবে এই আন্দোলনটি করেছেন বলেই বাংলার মানুষ আপনাদের ফ্র্যাঙ্কলি স্পিকিং বিশ্বাস করতে একটু কিন্তু বোধ করছে। কিন্তু সবার ওপরে এবং সবার শেষে এবং সবার প্রথমে অভয়ার বিচার চাই। ভারতীয় জনতা পার্টি কিন্তু আমরা অভয়ার বিচারের জন্য আমরা বাংলা বন্ধ রেখেছিলাম। ছাত্র সমাজ যারা নবান্ন অভিযান করেছিলেন, আমরা তাদের সমর্থন দিয়েছিলাম। কই আপনারা তো আসেননি এগিয়ে, আপনারা কেন ওই নবান্ন অভিযানে পাশে থাকলেন না? আমাদের বক্তব্য যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেটা মুখ্যমন্ত্রী বলতে যদি আপনাদের অসুবিধা হয়, দফা 1 দাবি 1 পুলিশ মন্ত্রীর পদত্যাগ বলতে পারতেন, বা বলতে পারতেন দফা 1 দাবি 1 স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা সেটা বলেননি। এখন খালি সিবিআইয়ের বিরুদ্ধে আপনারা তোপ দাগছেন। সিবিআই তো বলছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এবং যাদের পৃষ্ঠপোষকতা সেই স্বাস্থ্য দপ্তরের শীর্ষে যিনি রয়েছেন বা পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন, আপনারা তার বিরুদ্ধে কোনো কথা বলছেন না। তো এখানে কোথাও বাংলার মানুষের একটুখানি আপনাদের উপর যে ভরসা বিশ্বাস টলেছে।
দিদি, অধীর রঞ্জন চৌধুরী তিনি মন্তব্য করছেন যে মুসলিম মানেই মৌলবাদী এবং সেই মৌলবাদীদেরকে কোথাও দাগিয়ে তুলছে বিজেপি। এর আগেও তিনি বলেছিলেন কোথাও যেন তার আশঙ্কা রয়েছে যে মুর্শিদাবাদ কিংবা মালদা খণ্ড হয়ে বাংলাদেশের সাথে ওটা একত্রিত হয়ে যাবে। দেখুন, অধীরবাবু তিনি কংগ্রেসে থেকে কখনো এইদিকে কখনো ওইদিকে কথা বলছেন, ইধার চালা मैं কিধার চালা হচ্ছেন। অধীরবাবু ভালো করে বুঝতে পারছেন তিনি এবারে ভোটে যখন হেরেছেন তার নিজের জায়গা থেকে, তিনি সম্ভবত 7 বারের সাংসদ ছিলেন, এখন তার বিবেকের উদ্রেক হচ্ছে। তিনি এখন বুঝতে পারছেন যে পুরোপুরি ধর্মীয় মৌলবাদ তাকে হারিয়েছে। এটা বোঝার পরে তিনি যখন বলছেন, তার আগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আর বিজেপিকে দাগাতে হবে না, সাধারণ মানুষ বুঝতে পারছে অধীরবাবু যে এই রাজ্যে উগ্র ধর্মীয় মৌলবাদ কাদের পৃষ্ঠপোষকতায়, কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা হচ্ছে। ঠিক একই জিনিস তো আপনার দল করেছে কেরালায়, ওয়ায়ানাডে। সেখানে তো আমরা বলছি না, সেখানে বামেদের ওই বীরেন রাঘবন তিনি মন্তব্য করেছেন যে কংগ্রেস এখন নতুন ইন্ডিয়ান মুসলিম লীগ। আপনি সেটাও তো খণ্ডন করতে পারবেন না। তাই এক রাজ্যে একরকম ভিন্ন মতবাদ, অন্য রাজ্যে করবেন না। দুটো রাজ্যের ক্ষেত্রে একই বলুন। কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস এবং মাদার পার্টি কংগ্রেস দুজনেরই চিন্তাভাবনা এক, দুজনেই ওই একেবারেই সংখ্যালঘু ভোট, উগ্র ধর্মীয় ইসলামী মৌলবাদকে পৃষ্ঠপোষকতা করে বা হাওয়া দিয়ে এই জায়গায় নিজেদের সর্বনাশ ডেকে আনছেন। দিদি, শেষ প্রশ্ন, 26-এ নির্বাচন রয়েছে এবং তার আগে নন্দীগ্রামে 2জন তৃণমূল নেতা খুন হয়েছে এবং কুণাল ঘোষ আগেও বলেছেন যে তৃণমূলের শহীদ যিনি হয়েছেন বিজেপি কর্মীরাই তাকে খুন করেছে। নন্দীগ্রামে একবার মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন বিরোধী দলনেতার বিপক্ষে দাঁড়িয়ে। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হবে নাকি কুণাল ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে হলদিয়া, মেদিনীপুর ওই চত্বরে পড়ে রয়েছেন, কর্মীদের পাশে রয়েছেন, তাকে দাঁড় করানো হবে পুরনো আসন, যে হারানো আসন, সেটা ফিরিয়ে আনার জন্য? দেখুন, তৃণমূল কাকে দাঁড় করাবে সেটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার। কিন্তু আমার দুটো অনুরোধ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো ভোটে এতগুলো ভোট হয়েছে, আপনি জিতেছেন, মানে আপনার দল জিতেছে, আপনি উপনির্বাচনে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন উপনির্বাচনে জিতে। আরেকবার নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখুন, আর যদি না দাঁড়ান তাহলে বুঝবো যে শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন, 1956কে ভয় পাচ্ছেন। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় একান্তই না দাঁড়ান তাহলে যিনি সব বিষয়ে মন্তব্য করেন কুণালবাবু নিশ্চয়ই দাঁড়িয়ে যেতে পারেন। দেখুন, তার সব বিষয়ে এত জ্ঞান রয়েছে, তিনি সব বিষয় বলেন। আমার মনে হয় কুণালবাবুর এত জনপ্রিয়তা যখন, তিনি ওখানেও দাঁড়িয়ে যেতে পারেন। তারপরে দেখা যাবে। তো আমরা তো জানি যে নন্দীগ্রাম থেকে যিনি জিতবেন 2026-এও জিতবেন, পরবর্তীকালে 2031-এও যিনি জিতবেন তার নাম শুভেন্দু অধিকারী। সুতরাং এটা নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা নেই, আমাদের মনে কোনো দ্বন্দ্ব নেই। আপনাদের ব্যাপার, আপনাদের বেড়াল আপনারা লেজে কাটবেন, ডগায় কাটবেন, কি করবেন আপনাদের ব্যাপার। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।